ওয়েলকাম টু এ নিউ ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করে রাখুন, সবার সাথে শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। তো ভিডিও যেটা বসে সেটা হচ্ছে প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ বিএলএসআর প্লাস যে নিয়োগ, তার মধ্যে যে 32,000 মামলা, প্রাইমারি 32,000 যে মামলা, তার বর্তমান অবস্থা এবং এটা এক্ষেত্রে কী হতে চলেছে এই ব্যাপার নিয়ে আমরা কথা বলেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি কি জানালেন এবার আপনারা জানতে চলেছেন। এবং একটা কথা বলে রাখি, ভিডিওটি দেখার পর অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এবং মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন। আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি। বলুন। প্রাইমারি টেটের ক্ষেত্রে দুটো মামলা যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, মামলা তো অনেক হয়েছে, অনেকের ইন্ডিভিজুয়াল কজ অফ অ্যাকশনের জন্য মামলা হয়েছে, অনেকের কালেকটিভ কজ অফ অ্যাকশনের জন্য মামলা হয়েছে, কিন্তু বেশি যে দুটো মামলা নিয়ে আলোচনা হচ্ছে সেটা একটা ডিভিশন বেঞ্চে চলছে এবং একটা সিঙ্গেল বেঞ্চে চলছে। মানে মেন কজ অফ অ্যাকশনটা একটা ডিভিশন বেঞ্চে, একটা সিঙ্গেল বেঞ্চে। ডিভিশন বেঞ্চে চলছে হচ্ছে প্রিয়াঙ্কা নস্করের আপিল মামলা নামে পরিচিত যেটা, সেটা সেইটাতে অলরেডি সিঙ্গেল বেঞ্চ 32,000 আনট্রেন্ড টিচারের চাকরি বাতিল বলে অর্ডার দিয়েছিলেন। সেইটা চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ সেই অর্ডারের ওপর কোনো স্টে না দিয়ে নতুন প্রসেস, যেটা সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হবে, নতুন ইন্টারভিউ হবে, সেইটাই বহাল রাখে। খালি মাইনে বন্ধের ব্যাপারটার উপরে ডিভিশন বেঞ্চ তার মডিফিকেশন দেয় যে মাইনে বন্ধ হবে না যতদিন প্রসেস শেষ না হচ্ছে। এটা চ্যালেঞ্জ করে ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্ট যায়, কারণ তারা যাদের চাকরি বাতিল হচ্ছিল তারা এটার উপর স্টে চাইবেই, স্বাভাবিক। সুপ্রিম কোর্ট সেটাতে একটা স্টে দিয়ে মামলাটা হাইকোর্টে ফেরত পাঠায় এবং বলে যে তুমি ইন্টারিম অর্ডার হিসেবে, অন্তর্বর্তী অর্ডার হিসেবে যেটা দিয়েছো সেটা তে নতুন প্রসেস যদি ইনিশিয়েটিভ হয় তাহলে মামলাটার কি দাম থাকলো। মানে মামলাটা তুমি অন্তর্বর্তী অর্ডার দিয়ে নয়, মামলাটা তুমি নিষ্পত্তি করো, মামলাটা ঝুলিয়ে রেখো না, মামলাটা নিষ্পত্তি করো, এই বলেই কিন্তু হাইকোর্টে ফেরত এসছে এটা। এবং প্রসেসটার উপর স্টে হয়ে, মানে অর্ডারের যেটা অপারেশন তার উপরে স্টে হয়ে আছে। এবার এই ডিভিশন বেঞ্চে আসার পরে এটা বিভিন্ন ঘর ঘুরেছে। এখন লাস্টলি জাস্টিস সোমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ছিল, সেখান থেকে আবার জজ সাহেব, উনি সোমেন সেন সাহেবের বেঞ্চ এটা ব্যক্তিগত কারণ দেখিয়ে রিলিজ করে দিল। এবার আমরা এটা দেখেছি যে অতীতে এই ডিভিশন বেঞ্চেই কিন্তু এই মামলাটা হয়েছে, কিন্তু পরবর্তীকালে জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেব কিছু একটা বেঞ্চ সম্পর্কে বলেছিলেন, যার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেবের বেঞ্চ থেকে যাওয়া আপিলের মামলা, অনেক কটা মামলায় কিন্তু ডিভিশন বেঞ্চ রিলিজ করে দেয়। তো এটা এখন অন্য ঘরে হবে। এবার অন্য ঘরটাকে অলরেডি অ্যাসাইন করে দিয়েছে জাস্টিস তপব্রত চক্রবর্তী। এবার সেখানে তপব্রত চক্রবর্তী সাহেবের ঘরে এর আগেও আপার প্রাইমারি মামলাটা অ্যাসাইন হয়েছিল। উনিও কিন্তু এই ফিল্ডের, মানে এই সার্ভিস ম্যাটার রিলেটেড এডুকেশনাল ইনস্টিটিউশনে যে সমস্ত সার্ভিস ম্যাটার হয় তাতে প্রথিতযশা, কারণ উনি যখন আইনজীবী ছিলেন তখনও এই ফিল্ডেরই এক্সপার্ট ছিলেন। সুতরাং ওনার ঘরে গেলে মামলাটা তো ভালো হবে সেটা আমরা আশা করতে পারি, মানে মামলার জন্য যেটা ভালো হবে। এবার এখানে তো কাউকে খুশি, কাউকে দুঃখ দেওয়ার ব্যাপার নেই, মানে মামলায় যেটা যথার্থ বিচার হওয়া উচিত কাগজপত্রের ভিত্তিতে, সেইটাই যদি আমরা আশা করি তাহলে সেটা এই ঘরে খারাপ হবে না, জাস্টিস তপব্রত চক্রবর্তী সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চে। এবার এখানে অলরেডি বাতিলের নির্দেশ হয়েই আছে, সেটা খালি স্টে রয়েছে। এটা কোন দিকে যেতে পারে সেটাই এখন ব্যাপার। এবার যারা এখানে মামলায় যুক্ত হচ্ছে তারা চাইছে বাতিলটা হয়ে যাক, মানে অনেকেই বলছে যে বাতিলটা হয়ে যাক এবং নতুন করে ইন্টারভিউ হোক, যেহেতু প্রসেসের মধ্যে দুর্নীতি আছে। বিশেষ করে দুর্নীতি কোথায়, যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে কারচুপির অভিযোগ, কারণ যাদের স্কোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রচন্ড কম তাদেরকে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে 10-এর মধ্যে অনেক অনেক বেশি নাম্বার দিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এরকমটাই। এবং আর একটা তার থেকেও বড় গুরুতর অভিযোগ হচ্ছে অ্যাপটিটিউড টেস্টটাই হয়নি। মনে রাখতে হবে যে এই মামলা শুনানি চলাকালীন জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেব যখন ছিলেন, উনি যখন শুনছিলেন তখন কিন্তু যারা যারা এই প্রসেসে পার্টিসিপেট করেছে মামলাকারীদের মধ্যে, তাদেরকে উনি ডকে তুলে, মানে কোর্টে উপস্থিত রেখে ডকে তুলে তাদের জবানবন্দি নিয়েছিলেন যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কিরকম হয়েছিল, অ্যাপটিটিউড টেস্ট আদৌ হয়েছিল কিনা। তাদের বেশিরভাগ জনাই বলেছিল অ্যাপটিটিউড টেস্টই হয়নি। তাহলে অ্যাপটিটিউড টেস্টের স্কোর আসলো কোথা থেকে? কারণ যারা চাকরি করছে তারা অ্যাপটিটিউড টেস্টে 5-এর মধ্যে 5ও পেয়েছে, এরকম আছে।
হ্যাঁ এবং এখানে ভগ্নাংশের হিসাবেও প্যানেলের এদিক ওদিক হতে পারে। সুতরাং এখানে 1, 2, 3 প্রত্যেকটা নাম্বারই প্রচন্ড গুরুত্বপূর্ণ, মানে 1 নম্বরও যথেষ্ট হ্যাঁ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 0.01 0.02 এগুলো হ্যাঁ হ্যাঁ, এরকম তো হয়েছে। পরবর্তীকালে যখন 2022 সালে ওরা ইয়ে বার করলো, এই যে ব্রেকআপ অফ স্কোর দিল, তারপর টেট পাস, তখন তো বোঝা যাচ্ছে যে ভগ্নাংশের হিসাবে এদিক ওদিক হচ্ছে। হ্যাঁ মানে প্রত্যেকটা স্কোর গুরুত্বপূর্ণ, ভগ্নাংশ কথাটা যদি এইভাবে আমি উল্লেখ নাও করি, প্রত্যেকটা স্কোর গুরুত্বপূর্ণ। এবার আর তার পাশাপাশি যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন তাদের মধ্যে থেকেও জজ সাহেব কিন্তু ডকে তুলে জানতে চেয়েছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে তারা কি বোঝেন। তো বোঝা যাচ্ছিল যে তাদেরও ধারণা স্পষ্ট নয় কি অ্যাপটিটিউড টেস্ট কিভাবে নেওয়া উচিত, আর মোট কথা সেইগুলো হয়ইনি। এবার এগুলো তো পর্ষদ থেকে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তাদেরকে শেখানো হবে, ট্রেনিং দেওয়ানো হবে যে এইভাবে আপনারা ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন, হ্যাঁ সেটা হয়নি। এবার এটা হয়নি, এটা তো গুরুতর অভিযোগ একখানা। হুম এটা এখন কি রকম হবে সেটা বোঝা যাবে।